নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। আজকের এগ্রিকালচার ব্যাচে আমরা প্রথমে যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে প্রিসিশন ফার্মিং বা নির্ভুল কৃষি। এখানে আমরা নির্ভুল কৃষির ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা টেকনোলজি বেসড একটা সাবজেক্ট। টেকনোলজির ওপরই সমস্ত কিছু নির্ভর করে। সেখানে আমরা একটা বিষয় দেখলাম যে এখানে আইটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা দেখলাম যে কীভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা এগ্রিকালচারকে আরও আপডেটেড করেছি, আরও মডার্ন ভার্সন নিয়েছি, সেটা আমরা লক্ষ্য রেখেছি। এখানে সমস্ত কিছু করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই স্যাটেলাইট ফার্মিং ইউজ করে। স্যাটেলাইট এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে জিপিএস এর মাধ্যমে আমরা প্রত্যেকটা এগ্রিকালচার ফিল্ডকে ভালো করে লক্ষ্য করি এবং সেখানে দেখি যে সেই এরিয়াতে কীভাবে ক্রপ রোটেশন ফলো করা হচ্ছে, কীভাবে ক্রপিং প্যাটার্ন ফলো করা হচ্ছে, তারপর সেখানকার আবহাওয়া, আর্দ্রতা সব কিছু ভালো করে মেপে নিয়ে সেখানে আমরা কৃষিকাজ করে থাকি। এই টেকনোলজি আমাদেরকে অনেকভাবে উন্নত করেছে, এর অনেক সুবিধা রয়েছে। এই সুবিধাগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা লক্ষণীয় যে সুবিধাগুলো সেগুলো হচ্ছে যেখানে কর্মীগুলোকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায়, তারা কোথায় কী কাজ করছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাই। জমির গঠন কীরকম আছে, সেই জমিতে কী কী চাষ ভালো হবে সেগুলো ভালো করে লক্ষ্য করতে পারি। ফসলের মধ্যে কোনো নতুন রোগ পোকার আক্রমণ হচ্ছে কিনা সেগুলোকে লক্ষ্য করতে পারি। কিন্তু এইসব উন্নতি সত্ত্বেও কিছু আমাদের প্রবলেম রয়ে গেছে। সেই প্রবলেমগুলোর মধ্যে একটা অবশ্যই হলো যে ডেটা ম্যানেজমেন্ট। যেহেতু এখানে প্রচুর পরিমাণে বাল্কে ডেটা আপলোড হচ্ছে, সেখান থেকে ডেটা কতটা আমাদের স্পেসিফিক হচ্ছে, কতটা ডেটা নিয়ে আমরা কাজ করতে পারছি, রিয়েল টাইম ডেটাগুলো অনেক সময় প্রবলেমেটিক হয়। সেই প্রবলেমেটিক ডেটাগুলোর জন্য আমাদের অনেক বেশি সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো যদি এড়িয়ে যেতে এগোতে পারি তাহলে প্রিসিশন এগ্রিকালচার আমাদের জন্য একটি ভালো অপশন। তো এরপরেই আমরা একটা টপিকে ঢুকেছিলাম, সেটি ছিল সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে আমরা প্রথমেই জানলাম যে সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষের রিয়াকশন কি। সেখানে আমরা দেখলাম সালোক সংশ্লেষের কাঁচামাল হিসাবে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং জলের ব্যবহার করেছি, আর শ্বাসের সাথে ফোটন এবং ক্লোরোফিল এসে সেখানে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করলো। এখানে আমরা লক্ষ্য করলাম, প্রথমে যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে জল থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এটি হচ্ছে অক্সিডেশন রিয়াকশন, এবং কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা গ্লুকোজ উৎপন্ন করছি, এটি হচ্ছে একটি ডিজাইরন রিয়াকশন। আচ্ছা, সালোক সংশ্লেষের ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা সালোক সংশ্লেষের রঞ্জকগুলো সম্বন্ধে জানলাম। ঠিক আছে, এখানে রঞ্জকগুলি হচ্ছে প্রথমে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল 5 প্রকারের হয়: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল ই। একটা জিনিস আমরা দেখলাম যে ক্লোরোফিল এ সমস্ত ধরনের উন্নত সবুজ উদ্ভিদে থাকে এবং নীলাভ সবুজ শৈবালে থাকে। এছাড়া বাকি সমস্ত শৈবালগুলোর ক্ষেত্রে আমরা বাকি ক্লোরোফিলগুলো দেখতে পাই। ক্লোরোফিল এ আমরা প্রত্যেকের মধ্যেই লক্ষ্য করেছি। এরপর আমাদের ক্লোরোফিল এছাড়া ক্লোরোফিলের মধ্যে আমরা যেটা খেয়াল করলাম যে ক্লোরোফিলের ক্ষেত্রে PS1 এবং PS2 দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। PS1 এর ক্ষেত্রে আমরা লাল রঙের রশ্মি শোষণ করে এবং সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, এবং PS2 এর ক্ষেত্রে নীল রঙের আলোক শোষণ করে এখানেও ইলেকট্রন নির্গত হয়। এই যে ভূমিকাগুলোর সম্বন্ধে আমি পরে বলছি। এরপর আমাদের দ্বিতীয় যে রঞ্জক সম্বন্ধে জানলাম সেটা হচ্ছে ক্যারোটিনয়েড। এখানে দুটো রঞ্জককে ব্যাখ্যা করা হয়েছে, হচ্ছে ক্যারোটিন যেটি গাজরে থাকে, এবং আরেকটি হলো জ্যান্থোফিল। আচ্ছা, যেটা ভুট্টা এবং ক্যাপসিকাম, হলুদ রঙের জ্যান্থোফিল যেটি ভুট্টা এবং ক্যাপসিকামের মধ্যে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইকোবিলিন রঞ্জক থাকে। আচ্ছা, ফাইকোবিলিনের পরে চতুর্থ রঞ্জক ছিল আমাদের অ্যান্থ্রোসায়ানিন। এটি গোলাপি রঞ্জক। এটি সাধারণত খুব একটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করে না, এটি ড্রাগন ফ্রুট, বিটের মধ্যে থাকে। এরপর আমরা সালোক সংশ্লেষে দুটি রঞ্জক তন্ত্র নিয়ে পড়েছি, সেটা হচ্ছে PS1 এবং PS2, পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2। পিগমেন্ট সিস্টেম 1 এর ক্ষেত্রে এরা আলোক রশ্মির লাল রঙের আলোক রশ্মি শোষণ করে, সেটি 7000 অ্যাংস্ট্রমের হয় এবং সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এবং পিগমেন্ট সিস্টেম 2 এর ক্ষেত্রে নীল রঙের আলোক শোষণ করে, এটি 6800 অ্যাংস্ট্রমের হয় এবং এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। PS1 এর ক্ষেত্রে ইলেকট্রন নির্গত হয়, সেটি আমাদের এডিপি থেকে এটিপি তৈরিতে সাহায্য করে, এবং তারপরে পরবর্তীকালে এর যে এক্সাইটেড স্টেটটাতে PS2 ইলেকট্রনটি শোষণ করে সেটিকে প্রশমিত বা নিউট্রালাইজ করে। এরপর আমরা শিখছি ফটোসিনথেসিসের দুটো প্রধান ভাগ, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশার ক্ষেত্রে
আমরা যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে এখানে ক্ষেত্রে আলোক অবশ্যই দরকার। আলো এই জন্য এটা ফটো কেমিক্যাল রিয়াকশন। অন্ধকার দশায় শুধুমাত্র আমাদের কেমিক্যাল দরকার, আলোর কোনো দরকার নেই, এটা ডার্ক ফেজ বলা হয়। এটি বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে একে ব্ল্যাকম্যান রিয়াকশন বলা হয়। এরপরে আলোক দশার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে ফেজটা পাই সেটা হচ্ছে ক্লোরোফিলের আলোক সক্রিয়করণ। ক্লোরোফিলের ফোটন কণা শোষণ করে এই ফোটন থেকে এই শোষণের প্রক্রিয়াটিকে এটিপি থেকে এটিপি তৈরি করলো ফসফরাস শোষণের মাধ্যমে। এটিকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। আর তারপরে ওদিক থেকে জল ফটোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন মুক্ত করে। আচ্ছা, এই রিয়াকশনটিকে বলা হয় হিল বিক্রিয়া। এই দুটো স্টেপ সম্বন্ধে আমরা জেনেছি, পরবর্তীকালে আমরা বাকি রিয়াকশন সম্বন্ধে জানবো। এর মাঝখানে আমরা আরেকটি টপিক সম্বন্ধে জেনেছিলাম, সেটা হচ্ছে কাঁচা আম এবং পাকা আমের মধ্যে কার মিষ্টত্ব বেশি হয়, কার মধ্যে শর্করা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা জানতে পারলাম যে শর্করার পরিমাণ দুজনের ক্ষেত্রে একই থাকে, কিন্তু তার সত্ত্বেও পাকা আম মিষ্টি লাগে। তার কারণ হচ্ছে একটাই, যে কাঁচা আমে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, সেটি দিনের বেলায় সমস্ত স্টার্চগুলো জাইমেজ উৎসেচকের সাহায্যে স্টার্চ থেকে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং তার জন্য আস্তে আস্তে মিষ্টত্ব বাড়ে। আবার রাতের বেলায় যখন ওটি আবার ডায়াস্টেজ উৎসেচকের মাধ্যমে গ্লুকোজ থেকে স্টার্চে পরিণত হয়। কিন্তু যখন ফলটিকে পেরে নেওয়া হলো তখন সেই ফলটির মধ্যে শুধুমাত্র একমুখী রিয়াকশন চলতে থাকে, শুধুমাত্র স্টার্চ থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। তার জন্য আস্তে আস্তে আমরা দেখতে পাই যে পাকা আম অনেক বেশি মিষ্টত্ব পায়। তো এইভাবে আজকে আমরা শুধুমাত্র এগ্রিকালচারের মানে পাঠ্য বিষয়টি নয়, সাথে সাথে কিছু আনুষঙ্গিক জিনিসও জানতে পারলাম, যার জন্য আমার মেন্টারকে অসংখ্য ধন্যবাদ। এবং ক্লাস 11-12 বায়োলজি সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। আশা করি পরবর্তীকালে আরও অনেক বেশি কিছু জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ।